আসসালামু আলাইকুম। পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্র নিয়ে আজকে একটি ভিডিও। আমাদের দ্বিতীয় পত্রে বেশি ছুটি নেই, মাত্র একদিন। সম্পূর্ণ শেষ করে দেব। ভিডিওটি একটু বড় হবে, সকলে 2x দিয়ে দেখবা। প্রথম অধ্যায় শেষ করি, এক ক্লাসে প্রথম অধ্যায় শেষ। চলো শুরু করি। শুরুতে দেখে নেই প্রথম অধ্যায়ের নাম কি। প্রথম অধ্যায়ের নাম হলো ব্রিটিশ ভারত প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। অধ্যায়টি ইম্পর্ট্যান্ট প্লাস একটু বড়, সকলে মনোযোগ দিয়ে ভিডিওটি করবে। চলো শুরু করি। বিসমিল্লাহ। শুরুতেই রয়েছে ভারতীয় উপমহাদেশের বিশিষ্ট ব্রিটিশ ও উপনিবেশ শাসনের পটভূমি। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ইউরোপ থেকে ভারতবর্ষে আসার সমুদ্রপথ আবিষ্কার করে। আবারও বলি, ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ উপনিবেশিক শাসনের পটভূমি। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ইউরোপ থেকে ভারতবর্ষে আসার সমুদ্রপথ আবিষ্কার করে। তিনি 1498 সালে 27 মে দক্ষিণ-পূর্ব ভারতের কলিকাট বন্দরে জাহাজ ভেড়ান। এর মাধ্যমে ইউরোপের সাথে ভারতবর্ষের বাণিজ্য পথ উন্মুক্ত হয়। ইউরোপীয়দের মধ্যে ভারতবর্ষ প্রথম আগমন করে পর্তুগিজরা। এরপর ডাচ ও ওলন্দাজ এবং ফরাসিরা ভারতবর্ষে বাণিজ্য করতে আসে। কারা কারা আসে? ডাচ ও ওলন্দাজ এবং ফরাসিরা ভারতে বাণিজ্য করতে আসে। তবে তাদের পরে আসা ইংরেজরাই শেষ পর্যন্ত এখানে প্রাধান্য বিস্তার করে। ভারতে বাণিজ্য করার লক্ষ্যে একদল ব্রিটিশ ব্যবসায়ী 1599 সালে 218 জন সদস্য নিয়ে লন্ডনে দ্য গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্টেন্স অফ লন্ডন ট্রেডিং ইনটু দ্য ইস্ট ইন্ডিয়াস নামে একটি বণিক সংগঠন গঠন করে। 1600 সালে 31 ডিসেম্বর ব্রিটিশ রাজ্যের সনদ লাভ করে সংসদীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচিতি লাভ করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আগমন করার পর মুঘল সম্রাট জাহাঙ্গীর 1620 সালে এক ফরমানের মাধ্যমে তাদের প্রাচীন ভারতের সুরাটে বাণিজ্য কীর্তি স্থাপনের অনুমতি দেয়। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বণিকরা 1633 সালে উড়িষ্যা উপকূল পৌঁছায় এবং বলেশ্বরী এবং হরিহরপুরে কুঠি স্থাপনের মাধ্যমে বাংলার অঞ্চলে ব্যবসা বাণিজ্য শুরু করে। দীর্ঘদিন মতবিধান ও সংঘর্ষের পর 1690 সালে মুঘল সম্রাট ইংরেজ কোম্পানির মধ্য দিয়ে সন্ধি চুক্তি সম্পাদিত হয়। এই চুক্তির মধ্যে দিয়ে কোম্পানি সমগ্র বাংলার বার্ষিক 3000 টাকার বিনিময়ে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পায়। কত হাজার টাকা? 3000 টাকার বিনিময়ে। বাণিজ্যের নিরাপত্তা যুক্তি দেখিয়ে কোম্পানি 1696 সালে, আবারও বলি 1696 সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন করে। ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন করে। 1717 সালে সম্রাট ফররুখ সিংহ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিভিন্ন সুবিধা দিয়ে ফরমান জারি করেন। এই ফরমান জারির মাধ্যমে তিনি কর্তৃত্ব ভারত শাসনে ব্রিটিশ
প্রভুত্ব স্থাপনের পথ সুগম করে দিয়েছেন। ১৭৬৫ সালে ১০ এপ্রিল সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন। সিরাজ সিংহাসন আরোহণের পরেও তার কিছু ক্ষমতালোভী আত্মীয় ও রাজদরবারের কয়েকজন সভাসদ ইংরেজি বণিকের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়। ষড়যন্ত্রের অংশ হিসেবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি রবার্ট ক্লাইভ একসময় বাংলার রাজধানী মুর্শিদাবাদ আক্রমণে অগ্রসর হয়। ১৭৫৭ সালে ২৫শে জুন প্রহসনমূলক পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিতের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশী যুদ্ধের পর কূটকৌশল ও বল প্রয়োগের মাধ্যমে বাংলায় বিহার উড়িষ্যা ছাড়াও ধীরে ধীরে সমগ্র ভারতবর্ষে তাদের শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। কত সালে সিরাজউদ্দৌলা পরাজিত হয়? ১৭৫৭ সালে ২৩শে জুন পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হয়। আর ১৭৫৬ সালে ১০ এপ্রিল সিরাজউদ্দৌলা নবাব হন। ভারতীয় কাউন্সিল আইন ১৮৬১ ও ১৮৯২ এর গুরুত্ব। ভারতে উত্তম শাসন প্রতিষ্ঠার পদক্ষেপ হিসেবে ১৮৬১ সালে ভারতীয় কাউন্সিল আইন প্রণয়ন হয়েছিল। ব্রিটিশ ভারতের তৎকালীন শাসনতান্ত্রিক বিকাশের ক্ষেত্রে ১৮৬১ সালের কাউন্সিল আইনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য করা হয়, কেননা এই আইনের মধ্য দিয়েই সর্বপ্রথম ভারতীয়দের আইন পরিষদ সদস্য করা হয়। এই আইন গভর্নর জেনারেল আইনসভার কার্যক্রম তথা আইন প্রণয়নের কাজে স্থানীয় অধিবাসীদের অন্তর্ভুক্ত করার সুযোগ এনে দেয়। ১৮৬১ সালে কাউন্সিল আইন মাদ্রাজ ও বোম্বাই সরকারের আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করে এবং অন্যান্য প্রদেশে অনুরূপ আইন পরিষদ গড়ে তোলার ভিত্তি রচনা করে। এই আইনের মাধ্যমে ভারতে প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থার সূচনা হয়। কাজেই বাস্তবিকই এই আইনকে ভারতের সংবিধানে অগ্রগতির ক্ষেত্রে সর্বপ্রথম ও সর্বাপেক্ষা উল্লেখযোগ্য স্তম্ভ বলা যেতে পারে। অন্যদিকে ১৮৯২ সালে ভারতীয় কাউন্সিল আইনে ভারতবর্ষের আইন পরিষদসমূহের গঠন ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে বিভিন্ন বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু দুর্বলতা ও সীমাবদ্ধতা থাকার পরেও ভারতের শাসনতান্ত্রিক বিকাশ একটি ১৮৬১ সালে ভারতীয় কাউন্সিল আইনের বেশ কিছু অগ্রসর ও কার্যকর ছিল। ১৮৯২ সালে ভারতীয় কাউন্সিল আইনে কেন্দ্রীয় ও প্রাদেশিক উভয় আইন পরিষদ সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়। এই আইনে অন্যতম গুরুত্বপূর্ণ পরিষদ সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়। এই আইনের গুরুত্বপূর্ণ দিক দিয়ে বেকারকারী সদস্যগুলো বৃদ্ধি, যার ফলে জনগণের গণতান্ত্রিক অধিকার লাভের পথ সুগম হয়। এই কাউন্সিল আইনের মাধ্যমে সর্বপ্রথম নির্বাচিত নীতি গৃহীত হয়। ১৮৯২ সালে কাউন্সিল আইনকে ভারতে প্রতিনিধিত্ব শাসন ব্যবস্থা চালু প্রথম ধাপ করা হয়। ১৮৬১ সালে আইন সদস্যদের সরকার আর্থিক নীতি সম্পর্কে আলোচনা ও সমালোচনা করার অধিকার ছিল না, কিন্তু ১৯৯২ সালে আইন তাদের সরকারের অর্থনৈতিক রিপোর্ট সম্পর্কে আলোচনা এবং সমালোচনা করার সুযোগ দেওয়া হয়। ফলে সরকার তার ভুল ভ্রান্তি দূর করার ব্যাপারে যত্নবান হয়। এই আইন গুরুত্ব বোঝাতে গিয়ে সুরেন্দ্রনাথ
ব্যানার্জি বলেছেন 2018 এটি হবে 2000 থেকে 1892, 2000 হবে না, 1892 সালে আইন ভারতের প্রতিনিধিত্ব শাসনের ভিত্তি স্থাপন করেছে। এই পাঠটি দ্বারা আমরা কি বুঝলাম যে 2061 সালে ভারতে আইন অগ্রসর ও কার্যকর ছিল। 1952 সালে ভারতের আইন কেন্দ্র প্রসাদীয় উভয় আইন পরিষদ জনসংখ্যা বৃদ্ধি হতে থাকলো এবং 1952 সালে কাউন্সিল আইনের ভারতে প্রতিনিধিত্ব শাসনমালা চালু প্রথম ধাপ বলা যায় এবং 1961 সালে আইনের সদস্য সরকারের সম্পর্কে আলোচনা ও সমালোচনা করার অধিকার ছিল না এবং 1952 সালে এই আর্থিক রিপোর্টগুলো তারা দিতে শুরু করলো এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জি বলেন যে 1852 সালে আইন ভারতের প্রতিনিধিত্ব শাসনের ভিত্তি স্থাপন করে। এরপর আমরা টপিকটি পড়ি। ভারতের কংগ্রেস প্রতিষ্ঠান 1885 গুরুত্ব। ইংরেজ সরকারের উপনিবেশ শাসন ও শোষণ ভারতবাসীকে প্রচণ্ডভাবে বিক্ষিপ্ত করে তুলেছে। এমন প্রেক্ষাপটে ভারতবাসীদের অধিকার আদায়ের লক্ষ্যে স্থানীয় উচ্চশিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী এবং রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে আগ্রহী হয়ে ওঠে। তাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ভারতে প্রতিনিধিত্বশীল সরকার গঠন এবং স্বায়ত্তশাসন অর্জন। এই ধারাবাহিকতার সরকারি পৃষ্ঠপোষণ 1895 সালে 28শে ডিসেম্বর ভারতের প্রথম রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। আমরা কি দেখলাম? 1885 সালে 28শে ডিসেম্বর ভারতে প্রথম রাজনৈতিক দল জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের প্রথম সভাপতি নির্বাচিত হয়। কে হয়? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের প্রথম সভাপতি নির্বাচিত হয়। সরকারি প্রচেষ্টায় কংগ্রেস দল প্রতিষ্ঠিত করার অন্যতম কারণ ছিল আন্দোলন, বিক্ষোভ, সহিংসতা প্রত্যাহারের পরিবর্তে ভারতবাসীদের সকল দাবি-দাওয়াকে নিয়মতান্ত্রিকভাবে সরকারের কাছে উপস্থাপন করা। যুগের দাবি ও ঐতিহাসিক প্রয়োজনে কংগ্রেস দলের সৃষ্টি হয়েছিল। যুগের দাবি ঐতিহাসিক প্রয়োজনে কংগ্রেস দলের সৃষ্টি হয়েছিল। এটি কিন্তু ইম্পর্টেন্ট। কংগ্রেসের কালক্রমে ভারতের জাতীয় নবচেতনা এবং ভারতের জনগণের রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষার প্রতীক ও স্বাধীনতা সংগ্রাম মূল হাতিয়ারে পরিণত হয়। দলটি ভারতবর্ষের জাতীয়তাবাদী চেতনা সংগঠন ও সংহর্ষণে জাতিকে স্বাধিকার আন্দোলন থেকে পর্যায়ক্রমে স্বাধীনতা আন্দোলনের ধারায় প্রবাহিত হয়। ভারতীয় উপমহাদেশের প্রথম রাজনৈতিক দল হিসেবে কংগ্রেস এই অঞ্চলের মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি, দেশাত্মবোধ জাগ্রত করে, শাসনতান্ত্রিক সংরক্ষণের জন্য ব্রিটিশ শাসনের উপর চাপ প্রয়োগ ও সর্বোপরি ভারতের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার আমরা দেখব বঙ্গভঙ্গের 1905 কারণ ও ফলাফল। মূলত প্রশাসনিক কার্যক্রমের সুবিধার্থে 1905 সালে 1 সেপ্টেম্বর ভারতের তদন্তনীয় ভাইসরয় লর্ড কার্জন প্রায় 2 লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের বিশাল বাংলা প্রেসিডেন্টকে 2টি প্রান্তরে বিভক্ত করে একটি ভারতীয় ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত, কিন্তু পূর্ব বাংলা আসাম থেকে যুক্ত করে
পূর্ববঙ্গ ও আসাম নামে একটি নতুন প্রদেশ গঠন করে। ঢাকা হয় এর প্রদেশের রাজধানী। অপরদিকে পশ্চিমবঙ্গ, বিহার, পুরুষের একত্রিত এক বাংলা প্রদেশ গঠন করা হয়। বঙ্গভঙ্গের পিছনে প্রশাসনিক কারণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা প্রেসিডেন্ট জনসংখ্যা তখনই ছিল প্রায় 7,80,00,000। এই বঙ্গভঙ্গের বিশাল ভূখণ্ড কেন্দ্র করে একজন গভর্নরের পক্ষে শাসন করা ছিল দুরূহ ব্যাপার। এছাড়াও বঙ্গভঙ্গের পেছনে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বিভিন্ন কারণ ছিল। 1905 সালের বঙ্গবন্ধুর ফলে বাংলার হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মাধ্যমে পারস্পরিক বোধ প্রতিক্রিয়া লাভ করা যায়। এর ফলাফল পরিবর্তনে রাজনৈতিক ঘটনাবলীর উপর গভীর প্রভাব রেখেছিল। বঙ্গভঙ্গের ফলে ব্রিটিশদের ভাগ করা, শাসন করা নীতি জয়যুক্ত হয়। বঙ্গভঙ্গের দ্বারা ব্রিটিশ শাসন করা কৌশল কলকাতা কেন্দ্রিক সার্বভৌমত্ব জাতীয়তাবাদী আন্দোলনের নাশাই করার চেষ্টা করে। মুসলিম জাতীয়তাবাদের বীজ রোপণ হয়। বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলার শিক্ষা, সংস্কৃতি, অর্থনৈতিক যোগাযোগ প্রভৃতি ক্ষেত্রে উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়। দীর্ঘদিন পর ঢাকা আবার রাজধানীর মর্যাদা লাভ করে। বঙ্গভঙ্গে ব্যবসা-বাণিজ্য প্রসার ঘটে। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশে শিক্ষার উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণ খুশি হলেও বিশেষ করে কলকাতার শিক্ষিত ও অভিন্ন হিন্দু সম্প্রদায়ের খুশি হয়নি। তাই বঙ্গভঙ্গ রোধ করার জন্য হিন্দু সম্প্রদায়ের নেতারা তথা কংগ্রেস দল স্বদেশী আন্দোলনের ডাক দেয়। বঙ্গভঙ্গের পক্ষে বিপক্ষে আন্দোলনকে কেন্দ্র করে বাংলার হিন্দু ও মুসলিমদের মধ্যে দীর্ঘদিন সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হয়। 1911 সালে বঙ্গভঙ্গ রোধের কারণে তার প্রতিক্রিয়া বাংলার জাতীয়তাবাদী নেতৃবৃন্দ বঙ্গভঙ্গকে হিন্দু ও মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি এবং জাতীয়তাবাদী আন্দোলন নস্যাতের ষড়যন্ত্র বলে আখ্যায়িত করে। তারা একে অন্যের অযোগ্যতা বলে বর্ণনা করে, অযৌক্তিক বলে বর্ণনা করেন। স্যার সুরেন্দ্রনাথ ব্যানার্জি, শ্রী অরবিন্দ ঘোষ, শ্রী বিপিন চন্দ্র পাল, দাদাভাই নাওরোজি প্রমুখ বিশিষ্ট নেতা বঙ্গভঙ্গের পরিকল্পনাকে অযৌক্তিক ও অপমানকর অভিহিত করে। ধীরে ধীরে এই বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে ওঠে। আন্দোলনকারীরা বঙ্গভঙ্গের বিরুদ্ধে পর্যায়ক্রমে দুই ধরনের পদক্ষেপ নেয়, যথা ব্রিটিশ পণ্য বর্জন তথা স্বদেশ আন্দোলন এবং ইংরেজ সরকার কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন ও হামলা। ব্রিটিশ পণ্য বর্জনের মাধ্যমে ব্রিটিশ মিল মালিক তথা সরকারের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়। সারা ভারতবর্ষে জাতীয়তাবাদের জয়গান শুরু হয়। এই জাতীয়তাবাদ প্রচণ্ড বিক্ষোভ ফেটে পড়ে। পত্রপত্রিকায় চরম উত্তেজনা, খবর ও সম্পত্তি লিখিত হতে থাকে। ধীরে ধীরে বঙ্গভঙ্গ রোধের আন্দোলন ব্রিটিশ খেয়াও আন্দোলন রূপ নিতে থাকে। অবস্থা দৃষ্টি ব্রিটিশ সরকার আতঙ্কিত হয়ে ওঠে। কলকাতা কেন্দ্রিক রাজনৈতিক নেতৃত্ববৃন্দ ও বুদ্ধিজীবীরা বঙ্গভঙ্গের পরিকল্পিত ব্রিটিশ সরকারের ভারতবাসীকে বিভক্ত করে শাসন করা কৌশল বলে উল্লেখ করে। প্রচণ্ড আন্দোলনের মুখে ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হয়। 1911 সালে ডিসেম্বর মাসে দিল্লির দরবারে সম্রাট পঞ্চম জর্জের রাজত্বভিত্তিক উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বঙ্গভঙ্গ রোধ ঘোষণা করা হয়। ব্রিটিশ আন্দোলনে
1911 সালে 12 ডিসেম্বর বঙ্গভঙ্গের রোধের ঘোষণা করার পশ্চিম বাংলার রাজনৈতিক বুদ্ধিজীবী সহ অবস্থান সম্পন্ন হিন্দু সম্প্রদায় উল্লেসিত হয়ে ওঠে। কেননা বঙ্গভঙ্গ রোধের হয়ে পূর্ববর্তী ও পশ্চিমবঙ্গের আবার একত্রিত হওয়ার কলকাতা কেন্দ্রিক শিক্ষিত মধ্যবিত্ত ও বিত্তশালী তারা হয়রানি প্রভাব প্রতিনিধিত্ব ফিরে পায়। ব্যবসায়ীরা ব্যবসায়ীরা উল্লসিত হয় এ কারণে যে কলকাতা আবার সমগ্র বাংলা ব্যবসা বাণিজ্য প্রাণকেন্দ্র পরিণত হবে। আইনজীবীরা বলেন তাদের পূর্বে পূর্বে বাংলার মক্কেলরা আবার কলকাতায় ছুটে আসবে। এক কথায় বঙ্গভঙ্গ রোধ হওয়ায় কলকাতা কেন্দ্রিক সুগঠিত হিন্দু নেতা, জমিদার, ব্যবসায়ী মহল, পরিবেশ পেশাজীবীরা তাদের হারানো গৌরব ও প্রভাব প্রতি লাভ করবে। অন্যদিকে বঙ্গভঙ্গ রোধ হওয়ার ঘোষণা শুনে পূর্ববঙ্গের মুসলিমরা বিশেষ করে অভিজাত ও মধ্যবিত্ত সম্প্রদায় হতাশ হয়ে ওঠে। বঙ্গভঙ্গ ও আসাম নামে নতুন প্রদেশ গঠিত হওয়ায় তাদের মধ্যে যে উৎসাহ, প্রাণোচ্ছল ও জাগরণ সৃষ্টি হয়েছিল, বঙ্গভঙ্গ রোধের ঘোষণা তা স্তব্ধ করে দেয়। এর ফলে পূর্ব বাংলার মুসলিমদের মনে চরম হতাশ ও ক্ষোভের সৃষ্টি হয়। নবাব স্যার সলিমুল্লাহ সহ অনেক মুসলিম নেতাই ব্রিটিশ সরকারের উপর থেকে আস্থা হারিয়ে ফেলে। অপরদিকে বঙ্গভঙ্গের পক্ষে বিরোধী আন্দোলন কেন্দ্র করে বাংলা হিন্দু মুসলিমদের মধ্যে দীর্ঘদিন সম্প্রদায়িত ও সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়। এরপর দেখব মুসলিম লীগ 1606 প্রেক্ষাপট ও গুরুত্ব। কৃষি প্রধান ও শিক্ষায় অনুগ্রহ পূর্ব বাংলার প্রতি উপেক্ষার কারণে এ অঞ্চলের মুসলমানরা বঞ্চিত হয়ে আসছিল। তাই পূর্ব বাংলার জনগণের জন্য 1905 সালে বঙ্গভঙ্গের ছিল অংশীবাদ। এই রেশ ফলে পূর্ব বাংলা তথা ভারতের অন্যায় ধীরে ধীরে মুসলিম জাতীয়তাবাদ উন্মেষ ঘটে। কংগ্রেসের পৃষ্ঠপোষণ বঙ্গভঙ্গ রোধের বিভোগ ও স্বদেশ আন্দোলন প্রতিক্রিয়া 1606 খ্রিস্টাব্দে 1830 ডিসেম্বর ঢাকার শাহবাগে সর্বভারতীয় মুসলিম লীগ সমন্বয়ের নামে এক সভা আন্দোলন করে। বঙ্গভঙ্গের প্রভাব সমর্থন নবাব সলিমুল্লাহ বঙ্গভঙ্গ বিরুদ্ধে বিক্ষোভ মোকাবেলা করে তথা সর্বভারতীয় মুসলিমদের স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে এই সভায় একটি রাজনৈতিক মঞ্চ গঠনের প্রস্তাব করেন। সভার সভাপতি নবাব ভিকার উল মুলক প্রস্তাবটি সমর্থন করেন। এভাবে সর্বভারতীয় মুসলিম লীগের জন্ম হয়। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা এর বিকাশমান মুসলিম জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ হিন্দু সম্প্রদায়ের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন মুসলিম লীগের গঠনে ত্বরান্বিত করেছিল। ঢাকার নবাব স্যার খাজা সলিমুল্লাহ ছিলেন মুসলিম লীগের প্রথম সভাপতি। ভারতের মুসলিমদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানোর লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল মুসলিম লীগ। এই প্রতিষ্ঠানটির কর্মকাণ্ডে উপমহাদেশে মূলত কংগ্রেস কেন্দ্রিক রাজনৈতিক বিকাশের ধারা পাল্টে দেয়। সংখ্যালঘু মুসলমান সম্পদের ফলে আন্দোলন চালন করে এবং সম্পদে আইন আদায় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1947 সালে আগস্ট মাসে মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্র পাকিস্তান প্রভৃতি মুসলিম লীগের প্রধান অবদান। মলে মিল্টন সংস্কৃত আইনের 1909 বৈশিষ্ট্য ও 1919 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও বৈশিষ্ট্য। 1909 সালে মালে মিল্টন সংস্কার আইন ছিল একটি সর্বশোষিত আইন। তদানীন্তন
তত গভর্নর জেনারেল লর্ড মালে ও গভর্নর জেনারেল লর্ড মিল্টের নাম অনুসারে এ আইনের নামকরণ করা হয়। মালে মিল্ট সংস্কার আইনের প্রধান ধারা ও বৈশিষ্ট্য হলো এ আইনের মধ্যে আইনের পরিষদের সদস্য সংখ্যা 16 থেকে বেরিয়ে 69 করা হয়। মালে মিল্টা পরিষদের সদস্য সংখ্যা 15 থেকে বাড়িয়ে মালমিল্টার সদস্য সংখ্যা আইনসভার ক্ষমতা বৃদ্ধি করা হয় এবং সদস্যরা আইনসভার বিতর্ক, বাজেট আলোচনা, প্রশ্ন জিজ্ঞাসা, ভোট দান অংশগ্রহণ করার সুযোগ লাভ করে। এই আইনের মাধ্যমে নির্বাচিত প্রথা স্বীকৃত হয় এবং এর সাথে সম্পাদিত ভিত্তিতে নির্বাচন প্রথা পরিণত হয়। মিল্টের সংস্কারের আইন পরিষদ অংশগ্রহণের সদস্য নির্বাচিত হতেন এবং প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে এই আইনের মধ্যে। তবে ব্রিটিশ ভারতে সর্বপ্রথম প্রতিনিধিত্ব ব্যবস্থা ধারণা সংস্কৃত হয়। তবে 1909 সালে মিল্ট সংস্কার আইন ভারতবর্ষে দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রবর্তন করতে পারেনি। তবে ভারতের জনগণের কাছে এই আইন গ্রহণযোগ্য ছিল না। 1916 সালে লক্ষ্য চুক্তি সম্মেলনের পর মুসলিম লীগ ও কংগ্রেস যথাক্রমে স্বায়ত্তশাসন দাবি করে ব্রিটিশ সরকারের চাপের মুখে পড়ে। ভারতবাসীদের স্বতন্ত্র করার জন্য ব্রিটিশ সরকার পর্যায়ক্রমে স্বতন্ত্র শাসন চালু করার আশ্বাস দেয়। 1917 সালে 20 আগস্ট ব্রিটেনের পার্লামেন্টে তদারকি ভাইসরয় মিস্টার মন্টেগু ভারতবর্ষের স্বায়ত্তশাসন পক্ষে অনুকূল বক্তব্য দেন। মন্টেগু 1917 সালের শেষ দিকে ভারতবর্ষে আসেন এবং তৎকালীন লর্ড চেয়ারম্যানের ফলে ভারতবর্ষে স্বায়ত্তশাসন দাবি সহ শাসন ব্যবস্থার সমস্যা বিস্তার আলোচনা করে। তারা ভারতবর্ষের শাসনের বিশেষ সুপারিশ আকারে একটি প্রতিনিধিত্ব সমান করে এবং 1919 সালে আইন পাশ করে। এটি 1919 সালে ভারত শাসন আইন। মন্টেগু চেঙ্গাসফোর্ডের সুপারিশ অনুযায়ী আইনকে পানীয় হয়েছিল বলে এটি মন্টেগু মেসার্সফোর্ড সংক্রান্ত আইন বলা হয়। 1919 সালে ভারত শাসন আইন ভারতের শাসনতন্ত্রের অগ্রগতির ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত। এর প্রধান বৈশিষ্ট্য হলো এই আইনের মধ্যে কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট সভায় পরিণত করা হয়। এই আইনের মাধ্যমে প্রদেশগুলোকে এক কক্ষ বিশিষ্ট আইনসভা ব্যবস্থা করা হয়। 1919 সালে ভারত শাসন আইন ভারতবর্ষের সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের ব্যবস্থা প্রবর্তন হয়। এই আইনের প্রদেশে দ্বৈত শাসন প্রবর্তন হয়। এই আইনের মাধ্যমে সরকারের আয়ের শ্রেণী বিভাগ হয় এবং 1919 সালে ভারত শাসন আইনের ভারত প্রবেশের ক্ষমতা ব্যবস্থাভাবে বৃদ্ধি করা হয়। এই আইনে গভর্নর জেনারেল চূড়ান্ত ক্ষমতার অধিকারী করা হয়। এই আইনে ব্রিটিশে ভারতীয় হাই কমিশন পদ সৃষ্টি করা হয়। সুতরাং এই অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ। আরও বাকি অংশ রয়েছে, আমরা কিছুক্ষণ বিরতির পর আবার আসব। 1935 সালে ভারত শাসন আইন প্রেক্ষাপট। 1919 সালের ভারত শাসন আইন ভারতবর্ষের ক্রমবর্ধমান রাজনৈতিক চাহিদা ও প্রত্যাশা পূরণ করতে পারেনি। ব্রিটিশ সরকার নিজেই এই সরকার কার্যকারিতা পরীক্ষার জন্য 1928 সালে 3 মার্চ ভারতের সাইমন কমিশন পাঠায়, কিন্তু সাইমন কমিশন সুপারিশসমূহ ভারতবর্ষের জনগণ ভালোভাবে গ্রহণ করতে পারেনি। তাই এই বছর কংগ্রেসের পক্ষ থেকে প্রমিত দাবি পূরণ না হওয়ায় তারা তা প্রত্যাখ্যান করে। এ অবস্থায় ভারতবাসীর শাসনতান্ত্রিক বাস্তব নিরাশে 1930 সালে
জিল্লাহ মোহাম্মদ মুসলিম লীগের পক্ষ থেকে 14 দফা পেশ করা হয়। ব্রিটিশ সরকার ভারতবর্ষীয় কেন্দ্রে কাছে গ্রহণযোগ্য একটি নীতি নির্ধারণের জন্য 1930 থেকে 1932 সালের মধ্যে পরপর 3 বার গোল টেবিল বৈঠক অবসান করেন। ব্রিটিশ সরকার গোল টেবিল বৈঠকে আলাপ আলোচনা ও প্রস্তাবসমূহ একত্রিত হয়। 1933 সালে মার্চ মাসে এটি শ্বেতপত্র কমিটি দ্বারা প্রত্যাশিত হয়। 1934 সালে 22শে ডিসেম্বর যুক্ত কমিটি রিপোর্ট ভিত্তিতে 1935 সালে 5 ফেব্রুয়ারি ব্রিটেনে উপস্থাপন করে। 2 আগস্ট ব্রিটিশ রাজ্যের সম্মতি লাভের জন্য বিলতি আইন রূপান্তর হয়। এই আইন 1935 সালে ভারত শাসন আইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর্টস 1935। 1935 সালে ভারত শাসন আইন রাজনৈতিক গুরুত্ব। 1935 সালে ভারত শাসন আইনে প্রাদেশিক স্বায়ত্তশাসন বিষয়টি ভারতীয় রাজনৈতিক নেতাভিত্তিক ও সচেতন জনকল্যাণের জন্য জাতীয়তাবাদের চেতনা উন্মেষ ঘটায়। ফলে তারা আলাদা রাষ্ট্র গঠনের উদ্যোগ নেয়। এই বৈশিষ্ট্য সমূহ ধরেই 1937 সালে প্রদর্শিত নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের ফলাফল প্রমাণ হয় ভারতে হিন্দু ও মুসলিম পরিণতি আলাদা পথে চালার সিদ্ধান্ত নেয়। এটি পাকিস্তান ও ভারত নামক আলাদা রাষ্ট্র গঠনের পথ তৈরি করে দেয়। 1935 সালে ভারত শাসন আইন অনুযায়ী 1937 সালে প্রদর্শিত নির্বাচন কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ অর্জন করে তারা হিন্দু অধ্যুষিত প্রদেশগুলোকে মন্ত্রিসভা গঠন করে। এই বিষয়ে কংগ্রেস বৈষম্যমূলক আচরণ মুসলিম লীগ নেতৃবৃন্দ হতে হতাশা সৃষ্টি করে। এরূপ পরিস্থিতি 1940 সালে 23শে মার্চ লাহোরে সর্বভারতীয় মুসলিম লীগের অধিবেশন ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করে। জিল্লাহর দ্বিজাতিতন্ত্র হিন্দু মুসলিম আলাদা জাতি ভিত্তি ও প্রস্তাব গৃহীত হয়। এই প্রস্তাবে সুস্পষ্টভাবে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের দাবি তোলা হয়। এর প্রেক্ষাতে 1946 সালে প্রদর্শিত নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচন হিন্দু ও মুসলিম অধ্যুষিত প্রদেশগুলোকে উভয় সম্পদে আলাদাভাবে সংখ্যাগরিষ্ঠ অর্জন করে। 1946 সালে মন্ত্রী মিশন পরিষদের মাধ্যমে হিন্দু মুসলিম ঐক্য প্রতিষ্ঠান চেষ্টা করে তা ব্যর্থ হয়। তাছাড়া মন্ত্রিমিশের পরিকল্পনায় পাকিস্তানি প্রতিষ্ঠান দাবি সরাসরি প্রত্যাখ্যান হয়। মুসলিমদের আশা আকাঙ্ক্ষা ভেস্তে যায়। এরপর তারা পরিচালিত প্রতি নমুনার প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের যোগাযোগ ইচ্ছা পোষণ করে। কিন্তু কংগ্রেস মন্ত্রিসভা পরিকল্পনা এই স্বার্থ ত্যাগ বিষয়গুলো সমর্থন দেয়। এরূপ পরিস্থিতি কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে নানা বিরূপ সম্মতি ও মাথাচাড়া দিয়ে ওঠে। বিভিন্ন বিষয়ে মতানৈক্য দেখা দেওয়ার শাসন ব্যবস্থা আচরণ ব্যবস্থা সৃষ্টি হয়। ইতিমধ্যে হিন্দু মুসলিম দাঙ্গা চরম আকার ধারণ করে। ভারতের প্রধান দুইটি রাজনৈতিক দলের পরস্পরের বিরুদ্ধে ভূমিকার কারণে 1947 সালে ব্রিটিশ ভারত স্বাধীনতা আইন প্রণয়নে বাধা দেয়। ফলে জন্ম নেয় ভারত ও পাকিস্তান নামে দুইটি আলাদা রাষ্ট্র। 1935 সালে ভারত শাসন আইনে প্রবর্তিত প্রদেশের স্বায়ত্তশাসন কার্যকারিতা।
প্রদর্শিত স্বায়ত্তশাসন 1935 সালে ভারত শাসন আইনে কেন্দ্রভিত্তিক সমূহ ভারতবর্ষের শাসন ব্যবস্থা সংক্রান্ত ও সংকট এবং জনগণের দাবি দাবার প্রেক্ষাপটে 1935 সালে আইনের নীতি প্রদেশের স্বায়ত্তশাসন স্বীকৃতি করে নেওয়া হয়। এই আইনে প্রত্যক্ষ দ্বৈতশাসন রচিত করা হয় এবং দায়িত্বশীল সরকার প্রবর্তিত হয়। এই লক্ষ্যে সরকারের শাসন সংক্রান্ত বিষয়গুলো কেন্দ্রীয় প্রদেশিত এবং যোগ্য ও 3 তালিকায় বিভক্ত হয়ে প্রদেশিত তালিকাভুক্ত বিষয়গুলো শাসনভার প্রদেশিত সরকারের উপর অপূর্ণ হয়ে ওঠে। প্রদেশিত মন্ত্রিসভার প্রদেশের আইনসভার কাছে দায়িত্বশীল রাখা হয়। তাই গভর্নর জেনারেল হস্তক্ষেপ এবং কতিপয় আইনগত সীমাবদ্ধতার কারণে প্রদেশিত স্বায়ত্তশাসন কার্যক্রম না হয়ে ব্যবস্থায় প্রতিবর্তিত হয়। এর মূল কারণ হল 1935 সালে আইন কেন্দ্রিক পূর্ণ দায়িত্বশীল হয়ে মুসলিম লীগের এক গণতান্ত্রিক বলে আলোচনা করে। 1935 সালে ভারত শাসন আইনে গভর্নরগণ ছিল প্রকৃত শাসক লাভ করে। তাদের ক্ষমতা ও অপব্যবহার সম্বন্ধে স্বায়ত্তশাসনের মৌলিক ধারণা হতে অসঙ্গতিপূর্ণ ছিল। সরকারের মনোনয়ন গভর্নর জেনারেল ছিল অপ্রত্যয়ন ক্ষমতা। এই ক্ষমতা স্বায়ত্তশাসনের মৌলিক খুব করেছিল। এছাড়া প্রদেশের আইনসভার সীমাবদ্ধতা যোগ্য তালিকার ক্ষেত্রে কেন্দ্রীয় প্রাধান্য মামলা বিভাগের কর্মকর্তাদের দৌরাত্ম গভর্নরের নিয়ন্ত্রণ বিধি আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভাগ প্রদেশের বিষয়টি বহিঃশক্তির নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়ে প্রদর্শন স্বায়ত্তশাসন পথ বন্ধ করে দিয়েছিল। ফলে 1935 সালে ভারত শাসন আইনের মধ্যে যুক্তরাষ্ট্রের ব্যবস্থীয় পরিকল্পনা করা হয়েছিল তা কোনোদিনও কার্যকর হয়নি। 1935 ও 1946 সালে প্রদর্শিত নির্বাচিত গুরুত্ব 1935 সালের নির্বাচনে ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। 1975 সালে ফেব্রুয়ারি মাসে ভারতের 11টি প্রদেশে সময়ত নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ছোট বড় সকল দল অংশগ্রহণ করে, মূলত প্রতিনিধিত্ব ও কংগ্রেস মুসলিম লীগের মধ্যে। 1935 সালে সাধারণ মুসলিম লীগের হিন্দু প্রধান 6 প্রদেশের মধ্যে 7টি প্রদেশ সংখ্যাগরিষ্ঠ অর্জনে ক্ষমতা হয়। কংগ্রেসের এই নির্বাচনে 706টি আসনে মুসলিমদের 103টি আসন পায়। এটি কংগ্রেসের জন্য ছিল বিরাট বিজয় ও মুসলিম লীগের জন্য বড় বিপর্যয়। পাঞ্জাবি, সিন্ধু, আসাম, উত্তর পশ্চিম সীমান্ত উপদেশে মুসলিম লীগের বড় বিপর্যয় ঘটে। এই নির্বাচনে হতাশাজনক ফলাফল ভারতীয় মুসলিম লীগের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে তোলে। অন্যদিকে ভারত ও মুসলিম নামক 2টি স্বাধীন রাষ্ট্র স্বীকৃত 1946 সালে প্রদর্শিত নির্বাচনে 2টি স্বাধীন রাষ্ট্র অপরিসীম। 1946 সালে নির্বাচনে মুসলিম লীগ সারা ভারতে মুসলমানদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল হিসেবে অভিহিত। এই নির্বাচনের ফলে ব্রিটিশ ভারতে রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যায়। 1946 সালের নির্বাচনে ভারতে মুসলমানদের সংগঠিত হয় এবং মুসলিম জাতীয়তাবাদের বিকাশ ঘটে। এই নির্বাচনে প্রত্যয়মান ও হিন্দু প্রদেশগুলোকে হিন্দু তথা কংগ্রেস একক প্রাধান্য ও মুসলমান অধ্যুষিত প্রদেশগুলোকে মুসলমানদের প্রতিনিধিত্বকারী প্রধান সংগঠন মুসলিম লীগের প্রাধান্য বিষয়। মূলত এই প্রেক্ষাপট ভারত ও প্রতিষ্ঠান নামক 2টি স্বাধীন রাষ্ট্র 1947 সালে জন্মলাভ করে। দ্বিজাতিতন্ত্রের তাৎপর্য ভারত মুসলিমের ধর্মভিত্তিক পার্থক্য ও আন্তঃপরিচয় চেতনা উজ্জীবিত ও ঐক্যবদ্ধ করার জন্য মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ আলোচিত দ্বিজাতিতন্ত্র নেই। এই তন্ত্রের মধ্যে ব্যক্তি ছিল ভারতের হিন্দু মুসলিম কেবল ভারতীয় নয়, ধর্ম ও সংস্কৃতি
শপথের ভিত্তিতে দুইটি আলাদা জাতি হিসেবে স্বীকৃতি পাওয়া দাবি তার। মুসলমানদের জন্য এটি স্বতন্ত্র অবশ্যভূমির স্বপ্নকে সামনে রেখে 1940 সালে 22শে মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের কাউন্সিলর আনুষ্ঠানিকভাবে দ্বিজাতিতন্ত্র ঘোষণা করে জিন্নাহ। ভারতে ব্রিটিশ শাসন শেষ পূর্বে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতিতন্ত্রে এই অঞ্চলে মুসলিম লীগের নতুন চেতনা উদ্ভূত ঘটে এবং তাদের মধ্যে পৃথক অবস্থান ভূমি দাবিকে প্রতিরোধ করে তোলে। পাকিস্তান রাষ্ট্রের প্রতি লক্ষ্যে 1940 সালে উপস্থিত লাহোর প্রস্তাব ছিল। দ্বিজাতিতন্ত্র ধারণাভিত্তিক লাহোর প্রস্তাবে দ্বিজাতিতন্ত্রের ধারণাকে আরও স্পষ্ট ও বাস্তব করে তোলে। দ্বিজাতিতন্ত্রের চেতনায় উদ্বুদ্ধ হলেও তৎকালীন ভারতের মুসলিমরা ঐতিহাসিক লাহোর প্রস্তাব বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ সংগ্রামে অবতীর্ণ হয়। দ্বিজাতিতন্ত্রের তৎকালীন ভারতের রাজনৈতিক সামাজিক অবহদৃষ্টি ও মূলত তার উপর ভিত্তি করেই 1947 সালে 14 আগস্ট পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব হয়। লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য ও গুরুত্ব। 1940 সালের 23শে মার্চ লাহোরে সর্বভারতীয় মুসলিম লীগের এক অধিবেশন ঐতিহাসিক লাহোরের প্রস্তাব গৃহীত হয় এবং পরবর্তী পাকিস্তান প্রস্তাব নামে অভিহিত করে। এই প্রস্তাব উত্থাপন করলে বাংলা মুসলিম লীগের নেতা শেরে বাংলা একে ফজলুল হক। লাহোর প্রস্তাবের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল: সীমানা পুনর্বৈশিষ্ট্য করে ভৌগোলিক দিক থেকে সংলগ্ন মুসলিম অধ্যুষিত এলাকাগুলোকে একই করে ও ভারতবর্ষের উত্তর-পূর্ব ও পূর্বাঞ্চলের যেসব অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাদের একাধিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন। প্রস্তাবটি বলা হয়, এই গঠিত রাষ্ট্রীয় স্বাধীন রাষ্ট্রসমূহ অঙ্গরাজ্যগুলো এর পুনর্গঠিত শাসনশাসিত ও সার্বভৌম। বিভিন্ন প্রদেশের সংখ্যালঘু সমষ্টিগুলোর সাথে পরামর্শক্রমে এটি শাসনতন্ত্র, সংস্কৃতি ও অন্যান্য অধিকার ও স্বার্থের সংরক্ষণ কার্যাবলীর ব্যবস্থা থাকে। ভারতের ভবিষ্যৎ শাসনতান্ত্রিক পরিবর্তনের ফলে বিষয়গুলোকে মৌলিক অধিকার ও গ্রহণ করা যায়। অঞ্চল ও দেশগুলোকে নিজেদের এলাকার প্রতিরক্ষা, রাষ্ট্রপতি যোগাযোগ ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে সব ক্ষমতার অধিকারী হয়। 1940 সালে লাহোর প্রস্তাবে ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাস ও অঞ্চলের মুসলমানদের একটি পৃথক অবস্থান ভূমি দাবির ক্ষেত্রে উল্লেখযোগ্য ঘটে। মোহাম্মদ আলী জিন্নাহ ছিল দ্বিজাতিতন্ত্রে এবং দল মুসলিম লীগের লাহোর প্রস্তাবের ভিত্তিতে ভারতের মুসলমানদের জাতীয়তাবাদী চেতনার উজ্জীবিত হয়। এই নিজস্ব অবস্থান প্রতিষ্ঠান আদায়ের জন্য ব্যর্থ হয়। 1946 সালের নির্বাচনে মুসলমান লাহোর প্রস্তাবের জন্য মুসলিম লীগের ভোট দিয়ে জয়ী করেন। পাকিস্তানের প্রস্তাবে লাহোর প্রস্তাব পূর্ণাঙ্গ অবহিত হয়। পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ জনগণের স্ব-অধিকার চেতনার উন্মেষ ঘটার জন্য পিছনে সত্তর গুরুত্বপূর্ণ ভূমিকা লাভ করে। পাকিস্তানের রাজনৈতিক ইতিহাস ধারা লক্ষ্য করলে দেখা যায়, 1954 সালে যুক্তরাষ্ট্রের 21 দফা দাবি, 1966 সালে আওয়ামী লীগের ঐতিহাসিক 6 দফা কর্মসূচি, 1969 সালে গণ-অভ্যুত্থান ইত্যাদি সব কিছুর পেছনে লাহোর প্রস্তাব গৃহীত প্রত্যাশিত স্বায়ত্তশাসন বিষয়টি অনুপ্রেরিত হয়। এ কারণে অনেক রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন লাহোর প্রস্তাবের মধ্যে স্বাধীন পাকিস্তানের বীজ নিহিত ছিল। লাহোর প্রস্তাব স্পষ্ট উল্লেখযোগ্য ছিল উত্তর-পশ্চিম পূর্ব ভারতের মুসলমান গঠন সংখ্যাগরিষ্ঠ অঞ্চল একাধিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করা। এই রাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো হল সম্পূর্ণরূপে স্বায়ত্তশাসন ও সার্বভৌমত্ব। লাহোর প্রস্তাবের ভৌগোলিক পূর্ব পাকিস্তান বাঙালির ঐতিহ্য পাকিস্তান ইতিহাস ও স্বায়ত্তশাসন দাবি করে। এই দাবি সর্ববারই বয়সে শক্তিশালী স্বাধীনতা আন্দোলন রূপ নেয় এবং শেষ পর্যন্ত 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ নিশ্চিত করে। মন্ত্রী মিশন পরিকল্পনা ব্যর্থতার কারণ। ভারতবর্ষে শাসনতান্ত্রিক সমস্যার সমাধানে ব্রিটিশ শাসকদের অতীতের
উদ্যোগগুলোর মধ্যে ব্যর্থ হয় 1946 সালে মন্ত্রী মিশন পরিকল্পনা। বিভিন্ন পদ্ধতি ত্রুটি এবং কংগ্রেস ও মুসলিম লীগের কর্তৃক প্রত্যাখ্যাত হওয়ার কারণে 1946 সালে মন্ত্রী মিশন পরিকল্পনা ব্যর্থতার পর্যবসিত হয়। দুই ধরনের দল যথা জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ প্রথমে ভারতীয় স্বাধীনতা প্রণয়নের সুষ্ঠু পরিকল্পনা হিসেবে অভিহিত করে, কিন্তু এটি পর্যায়ক্রমে 1942 সালে কপস মিশর প্রস্তাবের পুনরাবৃত্তি ছিল। মন্ত্রিসভা পরিসরের ব্যর্থতার কারণ ছিল মন্ত্রিসভা পরিকল্পনার মাধ্যমে ভারতবর্ষে ভারতীয় সাধারণ রচনার দায়িত্ব গণপরিষদ দেওয়া হলে এই সদস্য সর্বজনীন ভোটাধিকার ভিত্তিতে নির্বাচন ছিলেন না। তাছাড়াও গণপরিষদের 93 জন প্রতিক্রিয়াশীল ও স্বায়ত্তশাসন রাজত্ব ছিল জনগণের আদর্শ পর্যবেক্ষণ। মন্ত্রিসভা পরিকল্পনা দেশীয় রাজনৈতিক সমর্থন স্বীকৃতি দেয় না। মন্ত্রী মিশন কল্পনার ভারতের দুইটি মুসলিম প্রধান অঞ্চল, একটি হিন্দু প্রধান অঞ্চল ও অন্যটি দেশীয় রাজ্যসমূহের মধ্যে গঠিত। এই চারটি অঞ্চল বিভক্ত হয়ে কথা বলা হয়। এটি ছিল অবাস্তব ও জটিল। ভারতের রাজনৈতিক জটিলতা এড়ানোর জন্য সেখানে শক্তিশালী কেন্দ্রিক সরকার দরকার ছিল। এটি মন্ত্রিসভার পরিকল্পিত একটি দুর্বল কেন্দ্রীয় সরকার গঠনের চেষ্টা করা হয়। আন্তঃকালীন পরিস্থিতি ক্ষমতা হস্তান্তরের কোনো ব্যবস্থা মন্ত্রী নিশেষ পরিকল্পনায় উল্লেখ ছিল না। মন্ত্রিসভা পরিকল্পনা গণপরিষদের সার্বভৌমত্ব ক্ষমতা দেওয়া হয়নি। জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের উভয় রাজনৈতিক দল তা স্বার্থ ক্ষুণ্ণ হয়েছিল ভেবে শেষ পর্যন্ত মন্ত্রিসভা ও পরিকল্পনাকে প্রত্যাখ্যাত করে। স্বাধীন অখণ্ড বাংলা প্রতিষ্ঠান উদ্যোগ 1946 সালে ভয়াবহ প্রস্তাবের দ্বারা ভারত বিভক্ত অবিনিষ্ট পরিবেশের সৃষ্টি হয়। ব্রিটিশ ভারত বিভক্ত ভারত পাকিস্তান সৃষ্টির পাশাপাশি বিপুলতা মুসলিম অন্তর্ভুক্ত দুইটি প্রদেশ বাংলা ও পাঞ্জাব বিভক্ত হয়ে পড়ে। এমন ক্লান্ত বিভক্তির জন্য তখন মন্ত্রিসভায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী বঙ্গবিভাগের কারণে বাংলা জাতির দুঃখ সময়ের কথা ভেবে সক্রিয় হয়ে পড়ে। বিভিন্ন বাঙালি জাতির দুঃখের জন্য সহায়তা হয় এই বিশ্বাস করে বঙ্গভঙ্গ করে ভারত ও পাকিস্তান উভয় দেশ বাঙালির দুর্বল হয়ে পড়ে। বঙ্গবিভাগ পশ্চিম বাংলাদেশের দুর্ভিক্ষের আমন্ত্রণ জানায়। এটি শীর্ষ অগ্রগতির পূর্বে বাংলার বিদেশিদের গণগম্য অর্থাৎ বন্য বিভাগে গোটা বাঙালি ক্ষতিগ্রস্ত হয়। এই বিবেচনার জন্য দূরদর্শী রাজনৈতিক সোহরাওয়ার্দী 1947 সালে 27 এপ্রিল দিল্লিতে এই সংবাদ সম্মেলন অখণ্ড স্বাধীন বাংলা প্রতিষ্ঠান উদ্যোগ ঘোষণা করে। এমনকি তিনি বলেন, বৃহত্তর বাংলাদেশে হিন্দু ও মুসলিম এক স্বাধীনতা সম্মেলন রাষ্ট্র গঠন করে এবং বাংলাকে সর্বভৌমত্ব উন্নয়ন করে তুলতে চায়। বঙ্গভঙ্গের পরিবর্তে হিন্দু ও মুসলিম উভয় স্বাধীন বঙ্গেই তাদের দাবি নিয়ে উচিত। হোসেন শহীদ সোহরাওয়ার্দী অন্তর্ভুক্ত বাংলা দাবি প্রত্যক্ষ করে এবং মুসলিম লীগের সম্পাদক আবুল হাসেম, বাংলা কংগ্রেস দলের নেতা শরৎ চন্দ্র বসু, কিরণ শঙ্কর রায়, সত্যরঞ্জন বক্সির মতো পুনর্গঠিত ও সংগঠিত হয়। 29 এপ্রিল বঙ্গভঙ্গ মুসলিম লীগের আবুল কাসেম এক সংবাদ সম্মেলনে তিনি দাবি সমর্থন করেন যে পূর্ব বাংলার রাষ্ট্র গঠন আন্দোলন নেতৃবৃন্দ ও বাংলার কংগ্রেস ও মুসলিম নেতার জন্য ক্রমাগত ও পূর্ণশীল নেতা হিসাবে তার যৌথ কমিটি গঠন করবে। তারা স্বাধীন অখণ্ড বাংলার ভবিষ্যৎ সংসদীয় প্রণয়নকে একটি রূপরেখায় অঙ্কন করেন। 1947 সালে স্বাধীন বাংলা রাষ্ট্র প্রতিষ্ঠানের উদ্যোগের ব্যর্থতার কারণ অখণ্ড ভারত সার্বভৌমত্ব রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় বাংলা হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের বিস্তারের জন্য। এর দুইটি প্রস্তাবে অভিন্ন শক্তিশালী রাষ্ট্র গঠনের মনোনয়ন নিয়ে
সক্ষম হয়। হিন্দু ও মুসলিম লীগের সম্প্রদায় সর্বভৌমত্ব টানে স্ববশকরণের মাধ্যমে বাংলার প্রকৃত সোনার বাংলায় পরিণত করতে পারে। কংগ্রেস নেতা মহাত্মা গান্ধী ও মুসলিম নেতা মোহাম্মদ আলী জিন্নাহর কাছে অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্রের স্বাধীন প্রস্তাব পাঠানো হয়। এই দলের কেন্দ্রিক নেতা স্বাধীনতা প্রস্তাবের জন্য ভালোভাবে গ্রহণ করতে পারেনি। কংগ্রেস বাঙালি নেতৃত্ব সংস্কৃত রাজনৈতিক সংগঠন হিন্দু মহাভারত প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। অন্যদিকে জিল্লা এবং মুসলিম লীগের রক্ষণশীল অংশের নেতা খাজা নাসিরউদ্দিন, লিয়াকত আলী খান, নুরুল অসীম, মৌলানা আকরাম খাঁ প্রমুখ স্বাধীন বাংলা জানান। এভাবে কংগ্রেস ও মুসলিম লীগের শীর্ষে নেতৃবৃন্দের প্রভাবে স্বাধীন অখণ্ড বাংলা প্রস্তাব ব্যতীয় হয়ে ব্যর্থ হন। এই পরিপ্রেক্ষিতে 1947 সালের 3 জুন ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ভারত বিভাগের পাশাপাশি বাংলা ও পাঞ্জাব প্রদেশে বিভক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে। 1947 সালে ভারত স্বাধীন আইন বৈশিষ্ট্য 1947 সালে 18 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীন আইন পাশ করে। এই আইনে প্রধান বৈষম্য হল 1947 সালে ভারত-পাকিস্তান আইন উক্ত সময়ে 14 আগস্ট ভারত ব্রিটিশ শাসনের অবসান ঘটায় এবং ভারতবর্ষে বিভক্ত হয়। পাকিস্তান ও ভারতের ইউনিয়ন নামক দুইটি ডোমিনিয়ন সৃষ্টি হয়। এই ডোমিনিয়ন দুইটি আইনগত দুইটি ডোমিনিয়নের সাথে পৃথক পরিষদ গঠন করে। এই জনগণের দুই ভাবে দুই দেশ স্বতন্ত্র রচনায় ভর অপূর্ণ হয়ে থাকে যা কি না কি সিদ্ধান্ত গ্রহণ করে পূর্ব বাংলায় তাদের ছিল। 1947 সালে ভারত পাকিস্তান ও আইনের শাসনের শ্রেণীর রাষ্ট্রগুলোর মধ্যে ব্রিটিশ সার্বভৌমত্ব ক্ষমতা সরবরাহ ঘটে। এটি দেশগুলোর মধ্যে ইচ্ছায় পাকিস্তান ও ভারতীয় ইউনিয়ন যোগাযোগ করেন এবং অথবা ইচ্ছা করলে স্বাধীন থাকতে পারেন। এই আইন ভারত সর্বত্র বিপ্লবের ঘটনা ও পাকিস্তান ভারতের সম্পর্ক রাখার দায়িত্ব কর্মকাণ্ডে সেক্রেটারির উপর অপূর্ণ থাকে। এই ভারতের কেন্দ্রিক শাসনের ব্যবস্থা উভয় ডোমিনিয়নে একজন করে গভর্নর জেনারেল থাকবেন এবং ডোমিনিয়ন ক্যাবিনেটের পরামর্শক্রমে ব্রিটেনের রাজা কর্তৃক বিভিন্ন নিযুক্ত হবেন। এই গভর্নর পাকিস্তান ও ভারতের উভয় ডোমিনিয়ন শাসনতন্ত্র রঞ্জিত না হওয়া পর্যন্ত এদের কেন্দ্রীয় ও প্রদেশের সরকার পরিচালনার জন্য প্রয়োজনীয় রদবদল সহ 1935 সালে ভারত শাসন আইন কার্যকর থাকবে। ব্রিটিশ পরবর্তী রাজনৈতিক 1947 সালে ভারত স্বাধীন আইনের গুরুত্ব 1947 সালে ভারত স্বাধীন আইনে হচ্ছে ব্রিটিশ শাসনের অবসান ঘটানো বিশ্বের মানচিত্র দুই নতুন রাষ্ট্রের সৃষ্টি করে। 1947 সালে ভারত স্বাধীনতার আইন বিভিন্ন কারণে সমন্বিত হলেও এই আইনে গুরুত্বপূর্ণ অস্বীকার করার কোনো উপায় নেই। এই আইন আধুনিক ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। ব্রিটিশ পরবর্তী রাজনৈতিক 1947 সালে ভারত স্বাধীনতা আইনের গুরুত্ব অপরিসীম। এই আইন ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের পথে সর্বাপেক্ষা গুরুত্ব ও সর্বশেষ পদক্ষেপ। এই আইনের মাধ্যমে ভারতে সুদীর্ঘ 1990 সালের প্রত্যক্ষ ও পরোক্ষ ব্রিটিশ শাসন অবসান দুইটি রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। এই আইন দ্বারা গভর্নরের স্বেচ্ছাধীন ক্ষমতা বিপ্লব করার জন্য ভবিষ্যতে ভারত ও পাকিস্তান সমসদন ও দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠান পথ সুগম হয়। সশস্ত্র স্বাধীন যুদ্ধ লড়াই ও আইন দ্বারা দুইটি স্বাধীন রাষ্ট্রের জন্ম নেয়। নব আশা আশঙ্কা ও উদ্দীপনা নিয়ে যাত্রা শুরু হয় দুইটি স্বাধীন সার্বভৌমিত্ব রাষ্ট্রের কোটি কোটি মানুষের। এই আইন ভারতীয় উপমহাদেশের জনগণের রাজনৈতিক ও সামাজিক জীবনযাত্রা, সংস্কৃতি ও চিন্তাধারার এই বৈপ্লবের পরিবর্তন সূচনা করে। এই আইনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর মধ্যে ভারত ও পাকিস্তান সমন্বয় কায়দার সংগঠিত গণতান্ত্রিক সূত্রপাত হয়। এক নজরে আমরা দেখে নেই
এই অধ্যায়ের তথ্যসমূহ। বঙ্গভঙ্গ রদ হয়েছে 1911 সালে। উদ্যোক্তা লর্ড কার্জন, কার্যকর 1905 সালে এবং উদ্যোক্তা হল সম্রাট পঞ্চম জর্জ। মুসলিম লীগ উদ্যোক্তা হল নবাব সলিমুল্লাহ। গঠনতন্ত্র অনুমোদন প্রতিষ্ঠা 1906 সালে। এবং কংগ্রেস আমরা দেখতে পারি, কংগ্রেসের ক্ষেত্রে 1, 2, 3, 4টি পদ রয়েছে। যেমন উদ্যোক্তা ছিল অস্ট্রেলিয়ান হিউম। প্রতিষ্ঠা হয় 1875 সালে। স্থান বোম্বাই ও প্রধান সভাপতি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই ছিল আজকের ব্রিটিশ ভারত প্রতিনিধিত্ব সরকার বিকাশ এই অধ্যায়টি। আবার দেখা হবে দ্বিতীয় অধ্যায় নিয়ে। এই প্রথম অধ্যায় আজ এখানে শেষ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন ভিডিওতে। যারা চ্যানেলের সাথে সম্পৃক্ত না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।